বামপন্থীরা বলছে বাংলা ভাগ রুখতে হবে, সেটা রক্ত দিয়ে হলেও রুখতে হবে। এবং এই যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যে যুক্ত করার একটা পরিকল্পনা, এটা বাংলা ভাগেরই একটা অঙ্গ বলছে। কিভাবে দেখছে বিজেপি? কে বলছে সিপিএমের মধ্যে? মানে আবার সিপিএমের তো অনেক রকম লবি চলে। মানে সুজন চক্রবর্তী এইখানে এখন আবার দাড়ি ঠাড়ি রাখছেন, একটু কম বিপ্লবী হয়ে তো তৃতীয় হয়েছেন, তাই একটু বেশি বিপ্লব রাখতে এখন দাড়ি রেখে বলছেন বাংলা ভাগ মানছি না। আবার শিলিগুড়ির অশোক ভট্টাচার্য বলছেন একদম সঠিক দাবি, সুকান্ত মজুমদার যে দাবিটা করেছেন একদম সঠিক দাবি, যে পশ্চিমবঙ্গের 8টি উত্তরবঙ্গের জেলাকে ডোনারের সাথে যুক্ত করা হোক। আমরা তো পরিষ্কারভাবে বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপি বা সর্বভারতীয় বিজেপি কেউই পরিষ্কারভাবে মানে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্রের মধ্যে কোনো রকমের বিভাজন রেখা টানতে চাইছি না। ডোনার যেটা রয়েছে যার মধ্যে আপনার যে কেন্দ্রীয় বাজেট তার কখনো 10%, কখনো 12.5% বরাদ্দ আসে, তার সাথে যদি পশ্চিমবঙ্গের 8টা উত্তরবঙ্গের জেলাকে, যেখানে মমতা ব্যানার্জি নিজের বাজেটে 1% বরাদ্দ রাখে না, সেই জেলাগুলিকে যদি ডোনারের অন্তর্ভুক্ত করে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করে সেই এলাকার উন্নয়নের খাতে কোনো বাজেটের থেকে বরাদ্দ উন্নয়নের জন্য তহবিল আনা হয়, এতে আপত্তি কোথায় রয়েছে? সুজনবাবুরা ইস্যু পাচ্ছেন না, তাই নন ইস্যুকে ইস্যু করছেন। না, একেবারেই তো তাই। কিন্তু এর মধ্যে একটা ঘটনা রয়েছে, একেবারে মালদা মুর্শিদাবাদ হয়ে আমরা এদিক থেকে একেবারে দক্ষিণবঙ্গ থেকে মানুষ শিলিগুড়ির দিকে যাচ্ছি, আলিপুরদুয়ার পর্যন্ত। আমি বলছি এই রাস্তায় বরাদ্দ বাড়াতে হবে এবং সেই দিকে না গিয়ে কেন নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করা হলো? আমি বলছি এখানেই তো কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর কথা। এ রাজ্যে যেমনটা বলছিল যে মমতা ব্যানার্জি তার করছে না, সেটা না করে উত্তর পূর্বের সঙ্গে কী লাভ হবে এক্সট্রা? ডোনারের অন্তর্ভুক্ত করলে আপনার কিছু স্বতন্ত্র ক্ষমতা থাকে কেন্দ্র সরকারের, যে আপনি কোনো একটা রেলের প্রজেক্ট, সেটার জন্য আপনি জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটু সুবিধা পাবেন। এবার আমি আপনাকে বলছি এই উত্তরবঙ্গের 8টা জেলার জন্য 34টা রেলের প্রকল্প, একটা দুটো নয়, 34টা রেলের প্রকল্প জমি জটের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে আটকে রয়েছে। 25,000 কোটি টাকার গ্রাম সড়ক যোজনার বরাদ্দ আটকে রয়েছে, কারণ রাজ্য সরকার কোঅপারেট করছে না। এই যে বিভিন্ন ধরনের জটিলতা, অর্থাৎ আগে থেকে বরাদ্দ এসেছিল কিন্তু এই বরাদ্দের কাজ এই রাজ্য সরকার অসহযোগিতা করে আটকে রেখেছে। তাহলে এই সমস্ত অসহযোগিতার থেকে ওই এলাকার মানুষ মুক্তি পাবে যদি ডোনারের অন্তর্ভুক্ত করা হয়। ডোনারের অন্তর্ভুক্ত করে যদি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করে কেন্দ্র সরকার ওখানে এইমস তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করে, তাহলে যে জমি জটের কারণে রায়গঞ্জকে এইমস হারাতে হয়েছে, অন্য কোনো উত্তরবঙ্গের শহরকে তার জন্য একটা এইমস হারাতে হবে না। এই সুবিধার জন্যই কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করা হোক উত্তরবঙ্গের 8টি জেলাকে। এতে আপত্তিটা কোথায় রয়েছে? যারা উত্তরবঙ্গের উন্নয়ন চান, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সুকান্ত মজুমদার হোক, অশোক ভট্টাচার্য হোক, তারা তো সবাই সাধুবাদ জানিয়ে সেটাকে গ্রহণ করবেন। এমনকি অধীর চৌধুরীও কালকে বলেছেন যদি এটার মধ্যে উন্নয়নের বার্তা থাকে, যেটা সুকান্ত মজুমদারের কথায় স্পষ্ট, যে আমি আমার মন্ত্রকের আন্ডারে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে চাইছি। ধরুন ওখানে কোনো একটা এইমস সুকান্তবাবু করলেন, সুকান্তবাবু তো পরিষ্কার বলেছেন, সুকান্তবাবু যখন বলছেন যে আমি আমার বালুরঘাটের জন্য একটা এইমস আনবো, নির্বাচনী প্রচারে গিয়ে ওখানে অভিষেক ব্যানার্জি বলছেন আমরা জমি না দিলে এইমস হবে। তার মানে ওনারা আটকাতে চাইছেন, জমি না দিয়ে এইমস করতে দেবেন না, যেটা রায়গঞ্জেও করতে দেননি। এইবার যদি একটা এইমস উত্তরবঙ্গে হয়, ধরুন আজকে কোচবিহারের জগদীশচন্দ্র বাসুনিয়া জিতেছেন, জগদীশচন্দ্র বাসুনিয়াকে তখন উত্তরবঙ্গের এইমসে আসবেন চিকিৎসা করাতে, নাকি দিল্লি এইমসে যাবেন, না কল্যাণী এইমসে আসবেন? উন্নয়ন হলে তো সবার উন্নয়ন হবে। আপত্তিটা কোথায় রয়েছে? তৃণমূল কংগ্রেস উন্নয়ন চায় না, কারণ তৃণমূল কংগ্রেসের তো নীতি হচ্ছে যে আমাকে ভোট দেবে না তার আমি উন্নয়ন চাইব না। তো তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গের মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে, ওই জন্য উত্তরবঙ্গের মানুষকে সাজা দেওয়া হচ্ছে। এবার বাজেটের প্রসঙ্গে আসি। এখানে বরাদ্দের কথা রয়েছে, বাজেট কিন্তু একই সুরে, তৃণমূল আর সিপিএম এক সুরেই কিন্তু বলছে স্ক্র্যাচ বাজেট হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় কথা, হিরেতে জিএসটি কমেছে, ওষুধপত্র জিনিসের দাম সেখানে জিএসটি বাড়ছে। সুতরাং এ তো হতে পারে না হিরেতে। না, কোথায় বাড়লো? এটা ওই যে
হাইড্রক্সি কুইনোলিন বলা 23 বছর ধরে পিএইচডি করা ওই ভদ্রলোক বলেছেন নাকি যে ওষুধে জিএসটি বেড়েছে। কিছুদিন আগে এই দমদমেই এসে প্রচার করেছিলেন ভ্যাকসিনের মধ্যে দিয়ে বিষ ঢুকিয়ে দিল, ভ্যাকসিনের মধ্যে দিয়ে বিষ ঢুকিয়ে দিল। যে নারায়ণবাবুকে নিয়ে প্রচার করছিলেন সেই নারায়ণবাবু দেখলো এই রে আমার তো ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে। নারায়ণবাবুর ফেসবুক লাইভ করে আমাদের জেনিতের যিনি ডাক্তারবাবু আছেন তিনি পরিষ্কার করে লাইভ করে বললেন একদম বিভ্রান্ত হবেন না, এই অপপ্রচারে পা দেবেন না, সাথে সাথে ড্রপ হয়ে গেল। তো মিথ্যা কথা বলা সিপিএমের মজ্জাগত কথা। ক্যান্সারের ওষুধ তার দাম কমেছে এই বাজেটের মধ্যে। 18টা কম্পোনেন্ট যেগুলোর মাধ্যমে ওষুধ তৈরি হয়, 18টা ওষুধের উপাদানের দাম কমেছে, তাদের ওপর বিভিন্ন ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওভারঅল ওষুধের দাম কমেছে। এখন সিপিএম যে ধরনের ওষুধ খায় সেই ধরনের ওষুধের যদি একটু দাম বেড়ে থাকে, এখন জানি না একটু অন্যরকম পাতা টাতার যদি তার উপর যদি এখন জিএসটি বেসে থাকে, যদি খবর নিইনি সেটা হতে পারে, সেটা যাদবপুরের বিভিন্ন বিপ্লবী প্রগতিশীল মানুষজনের একটু সমস্যা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ধরুন সোনার দামে আপনার 8-9 হাজার টাকা কমেছে ভরি প্রতি, তাহলে এটা কি খুব অসুবিধা হলো? মধ্যবিত্ত তার মানে সোনা একটু কম দামে কিনতে পারবে, যার বিয়ে রয়েছে তার মেয়ের জন্য সোনার দাম কম হয়েছে, খুব কষ্ট লাগছে ওনাদের, মোবাইলের দাম কম হয়েছে, খুব কষ্ট হচ্ছে। রিচার্জের দাম বেড়েছে, তা রিচার্জের দাম কি বিজেপি বাড়িয়েছে? বিএসএনএল বাড়িয়েছে। রিচার্জের দাম যদি কোনো প্রাইভেট সংস্থা বাড়িয়ে থাকে, তবুও আপনি রিচার্জের 1 GB ডেটার দাম গোটা পৃথিবীর সাথে ভারতবর্ষের তুলনা করুন, এখনও কম ভারতবর্ষে। আপনি গোটা পৃথিবীর সাথে তুলনা করুন, কিউবার সাথে তুলনা করুন, চীনের সাথে তুলনা করুন, কম। আমেরিকা ছেড়েই দিলাম, কমিউনিস্ট শাসিত দেশের তুলনাতেও কম। আর বরাদ্দর ক্ষেত্রে আমি একটা কথা বলছি, যে সিপিএম বলছে না যে অন্ধ্রর বাজেট, বিহারের বাজেট পরিষ্কার স্ক্র্যাচ পড়ছে, খুব ভালো কথা। 2021 সালে 95,000 কোটি টাকা কেরলকে শুধুমাত্র রাস্তা বানানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিয়েছিলেন 2021 সালে। তখন কেন না বলেননি যেটা কেরল বাজেট, কেন্দ্রীয় বাজেট নয়? যখন 65,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে রাস্তা তৈরির জন্য দেওয়া হয়েছিল, তখন মমতা ব্যানার্জি কেন বলেননি হিন্দি বাংলা উর্দু ইংলিশ মিশিয়ে যে বেঙ্গল বাজেট হ্যাঁ হাম ইসকো নেহি মান সকতা? বলেননি কেন? তাই যখন নিজেরটা পাবো তখন খুব ভালো, যখন অন্য রাজ্যে, এবার একটা বাজেটে এতগুলো অঙ্গরাজ্য, এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, প্রত্যেকটা রাজ্যকে তো প্রতিবার ফোকাস করা যায় না। এবছর যখন আপনার ভোট অন অ্যাকাউন্টস হয়েছিল, পরিষ্কার উল্লেখ করা হয়েছিল, তখনও জোট অন্ধ্রপ্রদেশে হয়নি, কিন্তু পরিষ্কার বলা হয়েছিল ফোকাস উইল বি অন আন্ধ্রা। আমাদের ভোট অন অ্যাকাউন্টসে ফেব্রুয়ারি মাসে নির্মলা সীতারামন বলে দিয়েছিলেন, সেটাই হয়েছে। পূর্বোদয়ের কথা ভোট অন অ্যাকাউন্টসে বলা হয়েছিল উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গকে নিয়ে, সেটাই হয়েছে এবার পূর্বোদয়ের। আপনি বলছেন এখানে কোনো বরাদ্দ নেই, আচ্ছা বিহার অন্ধ্রপ্রদেশের থেকে তো বেশি রেলে বরাদ্দ পশ্চিমবঙ্গ পেয়েছে, তাহলে বিহার আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বলবেন এখন যে রেলে আমরা কিছুই পেলাম না, বঞ্চনার শিকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিহার পেয়েছে 18,000 কোটি, অন্ধ্রপ্রদেশ পেয়েছে 11,000 কোটি, পশ্চিমবঙ্গ পেয়েছে 22,000 কোটি। ওরা বলবে যে আমরা এক বঞ্চনার শিকার। মেট্রো রেলের প্রজেক্টে আমরা 4,000 কোটি টাকা পেয়েছি, ওরা বলবে আমরা বঞ্চনার শিকার। ইন্ডিপেন্ডেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট, সেই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ হাইয়েস্ট পেয়েছে। প্রত্যেকটা আপনি যেগুলো দেখবেন, বসু ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আরও যা রয়েছে, আমরা প্রত্যেকটা ইনস্টিটিউটে 25 কোটি, 30 কোটি, 95 কোটি, 110 কোটি এরকম করে পেয়েছি। আর এত বড় ইনস্টিটিউট বিএইচইউ, সে পেয়েছে 110 কোটি। তার লেভেলে আমাদের এখানকার ছোট ছোট ইনস্টিটিউটগুলো পেয়েছে। আপনি বলবেন এরা, দেখুন এরা বাজেট বোঝে না, এরা বাজেট সম্পর্কে, কারণ ট্রেডমিলে হেঁটে তো এটা বাজেট নয়। মমতা ব্যানার্জি এত প্রতিভা, উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রাজ্যের বাজেট করে দেন, ওই জন্য আমাদের মাথার ওপর 6 লক্ষ কোটি টাকার ঋণ। তো এই বাজেট যারা করেন তাদের পক্ষে মুশকিল রয়েছে। আমাদের বাজেট দেশকে এগোনোর বাজেট, আমাদের বাজেট দেশের সর্বাঙ্গীন প্রগতির বাজেট। কখনো পশ্চিমবঙ্গ বরাদ্দ বেশি পাবে কোনো প্রকল্পে বিহার বেশি পাবে, কোনো প্রকল্পে গুজরাট বেশি পাবে, এইভাবে একটা দেশ গঠন হয়।
না, বিরোধীদের যে একটা স্পেসিফিক বক্তব্য, আমি খালি একমত হবেন কিনা জানি না, আমি 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 একটু বলে দিচ্ছি যে পরিষ্কার যে বক্তব্য সেটা উঠে আসছে এই রকম যে এবার তো আর মোদি সরকার নয়, এবার হচ্ছে এনডিএ সরকার। এই এনডিএ সরকারকে বাঁচানোর জন্যই কি এই বিহার অন্ধ্রপ্রদেশের প্রতি একটা ফোকাসড? এর আগেও তো এনডিএ সরকার ছিল, 2014 সালেরও এনডিএ সরকার ছিল, 2019 সালেও এনডিএ সরকার ছিল। যখন 2021 সালে আপনার কেরলকে আপনি 95,000 কোটি টাকা দিচ্ছেন হাইওয়ে রোড কনস্ট্রাকশনের জন্য, তখন আপনি বলুন তো কোথায় সেটা, মানে কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে পিনারাই বিজয়নের জন্য তখন 21 সালে আমাদের সরকারটা টিকেছিল? তো আজকে যখন আমরা পশ্চিমবঙ্গকে 65,000 কোটি টাকা রাস্তা বানানোর জন্য দিয়েছিলাম কেন্দ্রীয় সরকার, তখন মমতা ব্যানার্জির দয়া আমাদের সরকারটা টিকেছিল। আচ্ছা আজকে যখন, আচ্ছা মহারাষ্ট্রে শিবসেনার জন্য তো বিজেপির সরকার টিকে নেই, ওনাদের তো 7টা এমপি মাত্র, তো ওনাদের এমপিদের জন্য আজকে ওখানের জন্য 78,000 কোটি টাকা শুধুমাত্র একটা প্রজেক্টে দেওয়া হয়েছে। যদি উল্লেখ করেনি বলে আপনারা কেউ ফোকাস করছেন না, কারণ সব রাজ্যকে তো ধরে ধরে উল্লেখ করা যায় না সব রাজ্যের বরাদ্দ নিয়ে। তাহলে সেটার জন্য তাহলে সেটা আপনি কি বলবেন? তাহলে মহারাষ্ট্রের, তাহলে তখন বলবেন মহারাষ্ট্রের বাঁচানোর জন্য এটা বাজেট হয়েছে। সুতরাং দেখুন, বিরোধীরা এই অপপ্রচার করবেই, কিন্তু এই অপপ্রচারের থেকেও সরে এসে যেটা মেন ফোকাস রয়েছে, আমি আপনাকে বলছি তামিলনাড়ুর জন্য, তামিলনাড়ুর মৎস্যজীবীদের জন্য 26,000 কোটি টাকার বরাদ্দ হয়েছে। ডিএমকে আমাদের সাপোর্ট করবে না কংগ্রেস না সিপিএম, কে আমাদের সাপোর্ট করবে? কেন 26,000 কোটি টাকা দেওয়া হলো? তাহলে এই অপপ্রচারগুলো বিরোধীরা জেনে বুঝে করছে, এই অপপ্রচারের কোনো সারবত্তা নেই। মানুষ জানে, মানুষ দেখেছে নরেন্দ্র মোদী সরকার কিভাবে কাজ করেছে। এই পশ্চিমবঙ্গকে 65 বছর এই বাম কংগ্রেস সিপিএম মিলে না এইমস দিতে পেরেছে, না অন্য কোনো প্রজেক্ট দিতে পেরেছে, মোদী সরকার এসে দিয়েছে, মোদী সরকারই দেবে। এরা অপপ্রচার করবে, করুক। ক্লাব অনুদানের বিষয়ে যদি আসি, দুর্গাপুজো আগেও হতো, এখনও হতো, বরাদ্দের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে, আগামী বছর ওটা 1 লাখ হয়ে যাবে। আমি বলছি বরাদ্দ কতটা যথাযথ, এবং বিদ্যুতের বিল সেটাতেও 75% ছাড় রয়েছে, ফায়ার সার্টিফিকেট ফ্রি। আমি বলছিলাম যে এইরকম একটা পরিস্থিতি, ক্লাবগুলি 77টা ক্লাব। সবথেকে মজার কথা, আপনি বাজেট নিয়ে বলছেন, এই যে 43,000 ক্লাবকে আপনি দিচ্ছেন 75,000 টাকা, টোটাল আপনার 85,000, 75 ছিল আরও 70 ছিল, সেটাকে 85 করা হলো। এই যে বাড়ানো হলো বা এই যে ক্লাব অনুদান, আপনি এক শব্দ উল্লেখ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেটে? 365 কোটি টাকা দেওয়া হবে শুধুমাত্র এই ক্লাব অনুদানে পুজোয়। আরও যে সমস্ত আনুষঙ্গিক খরচা রয়েছে, এই বিদ্যুৎ ছাড় এই সেই বাদ দিলাম, এইটার এক শব্দ আপনার উল্লেখ রয়েছে বাজেটে? নেই। তাহলে এই টাকাটা, এই ফান্ডটা কোথা থেকে অ্যালোকেশনটা কোথা থেকে হচ্ছে? এটার জবাব অর্থমন্ত্রীকে তো দিতে হবে। 365 কোটি টাকা তো মুখের কথা নয়, আপনার আমার ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকাটা কোন প্রজেক্ট থেকে কেটে আসছে? আমার আপনার ঘরের ছেলে মেয়ে ভাই বোন তাদের পাতের মিড ডে মিল থেকে আসছে, নাকি আপনার আমার মাথার ছাদ আবাস যোজনার টাকা মেরে আসছে, নাকি কোনো বিধবা মায়ের বিধবা ভাতা তার পেনশন সেখান থেকে আসছে? কোথা থেকে আসছে টাকা? এটার বাজেটারি অ্যালোকেশন কোথায় রয়েছে? আপনি আপনি দিন না। আমার কথা হচ্ছে, আপনার আজকে এই পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট 800টা গ্রন্থাগার তারা বন্ধ করে দিয়েছে, কারণ গ্রন্থাগার মেনটেন করার জন্য তাদের কাছে উপযুক্ত ফান্ড নেই। বাঙালির তো কিছু ছিল না, ছিল বাঙালির তো শিক্ষাটা ছিল। আমাদের তো একটা রবীন্দ্রনাথ ছিল, নজরুল ছিল, আমাদের তো শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল, আশুতোষ মুখার্জি ছিল, শরৎচন্দ্র ছিল। সেইটা কোথায়? সেই জাতির আজকে গ্রন্থাগার বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে। 8,000 স্কুল পরিকাঠামোগত উন্নয়নের টাকা না পেয়ে বন্ধ হওয়ার মুখে। এমতাবস্থায় আপনি ফান্ড দিচ্ছেন ক্লাবগুলোকে, তার বাজেটারি অ্যালোকেশন কোথায়? আপনি হঠাৎ ত্রিং বিরিং করে আপনি বলে দিলেন, আমার মনে হয়েছে আমি বাড়িয়ে দিলাম টাকা। এই বাজেটে
উল্লেখ না করে ক্লাব অনুদান বাড়ানোর একটাই কারণ, ক্লাবগুলো দেখবেন শহর কেন্দ্রিক, আর অধিকাংশ শহরে পৌর এলাকায় তৃণমূল কংগ্রেস হেরেছে। তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে মাসেল পাওয়ার বাড়াতে হবে, কারণ ভোট লুটটা ঠিক মতো হয়নি। গ্রামে যেভাবে ধমকে চমকে ভোট আটকে হয়েছে, শহরাঞ্চলের মানুষ সেটার থেকে অতিক্রম করে ভোট দিয়েছে। তাই শহরে আরও বেশি করে মাসেল পাওয়ার বাড়াও। তাই ক্লাবগুলোকে যেভাবে হোক হৃষ্টপুষ্ট করো। এই ক্লাবগুলোই তো জয়ন্ত সিং তৈরি করে, এই ক্লাবগুলোই তো জেসিবি তৈরি করে। তো এই জয়েন্ট জেসিবি মডেল, এই ইকোসিস্টেমটাকে আরও হৃষ্টপুষ্ট করো, আরও বেশি করে যেন জয়েন্ট জেসিবিরা সক্রিয় হয় 26-এর ভোটে। তৃণমূল কিন্তু অন্য কথা বলছে, এই টাকা দেওয়া বাজারে রোল হবে এবং সাধারণ মানুষ, আলো শিল্পী, বাঁশ বাঁধার লোক তারাও পাবে। বলছে যে বাসটা দিয়ে মারছে, জয়েন্ট যে বাসটা দিয়ে ওই ছেলেগুলোকে মারছিল, রোল হচ্ছে তো টাকা জয়েন্টের বাসের জন্য, জেসিবি বাস পেটা করছে তার বাসের জন্য, আরও কি সব আলো, ইলেকট্রিকের শক দেওয়া হচ্ছে। মানে একটি 16 বছরের ছেলেকে কার্যত নগ্ন করে তাকে এইসব তো রোল হচ্ছে টাকা। ওই ছেলেগুলো মদ্যপান করছে, সুরাপান করছে ক্লাবে বসে দিনের পর দিন। আমার কথা নয়, সব জয়ন্তবাবুর পাড়ার কথা। তো তাহলে এ তো রোল, ঠিকই বলেছেন তো মাননীয়া। আমি বললাম না, উনি অর্থনীতিটা মানে এই ব্রহ্মাণ্ডের বাইরে থেকে বোঝেন, উনি ভালো বোঝেন। এবার এই রোলটা যেন আরও ভালো হয়, ভোটের আগে 1 মাস, ভোটের পরে 1 মাস, এই রোলটাকে বোঝানোর জন্য টাকা দিলাম ভোট লুট করো, টাকা দিলাম। ওনার সব কথার মধ্যে আমি আবারও একটা কথা বলছি, দেয়ার ইজ অলওয়েজ আ মেথড ইন হার ম্যাডনেস। ভাববেন না ওনার এই যে সমস্ত ধরনের এই যে আজগুবি চিন্তাভাবনার পেছনে খুব একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে, পরিকল্পনা রয়েছে। পরিষ্কার কথা যে কিভাবে যুব সমাজকে, দেখুন না আজকের যুব সমাজ, আপনি যুব সমাজকে কিভাবে চালাতে চান? আজকের যুব সমাজ জয়েন্ট জেসিবি এদেরকে একটা মডেল হিসেবে নিয়ে নিচ্ছে। কারণ কি, এটা আজকে তৈরি করা হয়নি, 13 বছর ধরে ইউনিয়নের ভোট না করিয়ে, ছাত্র ইউনিয়নের ভোট না করিয়ে এগুলোকে প্রস্তুত করা হয়েছে ছাত্র সমাজকে। একজন ছাত্র কলেজে যাচ্ছে, তার শিক্ষার অধিকার, তার ওখানে গ্রন্থাগারে পড়ার অধিকার, এইসব নিয়ে যখন সে ভোট দেবে, সেই ভোটাধিকারটাকে প্রাথমিকভাবে তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তার সেই মানসিক বিকাশটাই ঘটছে না যে আমি ছাত্র রাজনীতির একটা অংশ হব। একটা 18-19 বছরের ছেলে, তার তখন সংসার নিয়ে চিন্তা নেই, তার তখন নিজের চিন্তাটা বিকশিত হলেই 10 বছর পর গিয়ে সে একজন সুস্থ নাগরিক হয়ে সে চিন্তা করবে যে আমি কোন কোন নিরিখে রাষ্ট্র গঠনের স্বার্থে ভোট দেব, রাজ্য গঠনের স্বার্থে ভোট দেব। সেই চিন্তাটা প্রাথমিকভাবেই তাকে মেরে দেওয়া হচ্ছে। তো যখন আপনার রাজনৈতিক পরিপক্কতাকে নষ্ট করে এই জয়ন্তবাবুরা বলে দিচ্ছেন, এই মদনদার ছেলের আজকে মিছিল আছে, যেতে হবে দক্ষিণেশ্বরে, সুরূপদার মিছিল আছে, ভাই জীবের আটটা বদলে যায় না। মানে তৃণমূল করলে দেখবেন আমরা সোজা জীবে কথা বলি, তৃণমূলের যুবনেতারা একটু রোল করা জীবে কথা বলে, ওরা ওই হয়ে যায়। আর ওই যখন হয়ে যায় তখন আপনি দেখবেন গোটা ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়। এটাই হচ্ছে মুশকিল। আমার একদম স্পেসিফিকভাবে জানতে ইচ্ছা হচ্ছে, নীতি আয়োগের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছলেন এবং মাইক অফ করে দেওয়া হলো, তার সময়সীমা, এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী 20 মিনিট, এই অভিযোগ রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের দাবি নিয়েই তো গিয়েছিলেন, মাইক অফ করে দেওয়া হয়। উনি তো মাইক ছাড়াই কথা বলতে পারেন, মানছি না, মানবো না, মাইক খোলো এরকম করতে পারলেন না? ভয় কাঁপতে কাঁপতে লোকে মাইক খুলে দিত। আবার করতে পারেন তো ভালো নাটক, ক্যা কু কু ক্যা চি চি, আমার মাইক বন্ধ হলো কেন? একবার করতে সবাই বলে দিত, মাইক খুলে দিত। শুনুন, এইসব ঢপবাজি না বন্ধ করতে বলুন মাননীয়াকে। প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্য 7 মিনিট করে বরাদ্দ ছিল, উনি 7 মিনিট বলেছেন। 7 মিনিট বলার পর ওনাকে একটা, আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছে উনি একবার ট্যাপ করেছেন যে আপনার সময় অতিক্রান্ত হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে আরেকটু বলার সুযোগ দেওয়া হোক, ওনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রী যদি বলতেন যে আমাকে আরেকটু বলার সুযোগ দেওয়া হোক, উনিও সময় পেতেন। অনেকে সময় পেয়েছেন, উনিও পেতেন। গতবার ঠিক একই প্রসেসে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনিও বলেছিলেন আমি আরেকটু বেশি বলতে চাই, ওনাকেও বলার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এটা তো তৃণমূলের প্রি প্ল্যান্ড ছিল, মানে দুকুলকে রাখতে হবে। আমি দেখাতে গেছি, ভাইপোর অনেকগুলো কেস আছে, মাথায় রাখবেন, সেপ্টেম্বর অক্টোবরে অনেক কটা কেস রয়েছে।
তাই ভাইপোকে বাঁচানোর একটা বার্তা যে দেখো আমি কিন্তু ইন্ডির সাথেও নেই, আমি কিন্তু ভেসে আছি। আবার ইন্ডি জোটকেও বার্তা, কারণ লয়ারের সাপোর্ট, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এদেরকেও তো লাগবে। চোরেরা একসাথে, মানে বিভিন্ন চোরেদের একসাথে, কেউ সোনা পাচারের কেরল থেকে চলে আসবে, কেউ আদার্স ঘোটালা এইসব থেকে চলে আসবে। এইসবের জন্য তো আপনাকে একটা প্ল্যাটফর্ম দরকার, তার জন্য এদেরকে একটা বার্তা দেওয়া প্রয়োজন। এবার যেহেতু কংগ্রেস এরা বয়কট করেছে, তাদেরকে বার্তা দেওয়ার জন্য দেখো আমি চলে এলাম। রাজদীপ সরদেশাই আপনাদেরই সাংবাদিকতার সাথে উনি যুক্ত রয়েছে, আপনাদেরই পেশার সাথে যুক্ত। ওনার আবার স্ত্রী তৃণমূলের এমপি, উনি তো গত পরশুদিন রাত্রিবেলা প্রতিবেদন করে বলে দিয়েছেন যে তৃণমূলের স্ট্র্যাটেজি হচ্ছে বলবে, বলার পর ওয়াকআউট করবে। তো ঘোষিত অবস্থান, তৃণমূলের ঘোষিত নীতি। তো এইটা নিয়ে নাটক পশ্চিমবাংলার মানুষ জানেন, যারা তৃণমূলকে ভোট দেয় তারাও জানে এটা নাটক। এখন বেরিয়ে এসে কিছু তো বলতে হবে। আমি বাংলার কথা বলছি, আরে বাংলার কথা আপনি কি বলছেন? বাংলার কথা যদি আপনি বলতেন, আপনাকে তো রিটেন ডকুমেন্ট দেওয়া হয়েছে, রিটেন ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন নীতি আয়োগে। নীতি আয়োগের রিটেন ডকুমেন্টে আপনার 7 মিনিটের বেশি স্পিচ নেই কেন? আপনার 20 মিনিটের স্পিচ আপনি প্রিপেয়ার করেননি কেন? সেটা আপনি হার্ড কপি দিতেন, আপনি বলতে পারেননি, আপনি লিখিত দিতেন। সেটা তো আপনি মিনিটসে অটোমেটিক আপনার উঠে যেত। আপনি তো বলেছেন ওই কটা কথাই, যে কটা কথা আপনি প্রিপেয়ার ছিলেন। তাহলে এইসব ঢপবাজি করতে বারণ করুন। বাংলার মানুষ জানেন উনি নাটক করে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি এতদিন নাটক করেই চেয়ারটা বাঁচিয়েছেন। উনি যতদিন থাকবেন ততদিন উনি নাটকই করবেন।